নমস্কার, আপনাদের সকলকে GYMM অর্থাৎ গ্রো ইওর মাইন্ড অ্যান্ড মানি এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতি এবং মিউচুয়াল ফান্ড নিয়ে, যে মিউচুয়াল ফান্ডটা আমরা এই পরিস্থিতিতে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের অ্যাসেট ক্রিয়েট করতে পারি। আমাদের অনেকে মনে হতেই পারে যে পরিস্থিতি আরও ভালো হোক, তখন না হয় আমরা ইনভেস্টমেন্ট শুরু করব। কিন্তু মিউচুয়াল ফান্ডে পরিস্থিতি খারাপের সময় ইনভেস্টমেন্ট করাটা আরও দরকার, কারণ সেই সময় মার্কেট নেমে থাকবে। যদিও আস্তে আস্তে আমরা ওভারকাম করতে শুরু করেছি, কিন্তু সবসময় কিছু না কিছু একটা বাধা আসতেই থাকবে। দেখবেন আপনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন, তারপরে হয়তো কিছু বাধা আসলো, হয়তো গ্লোবাল এফেক্ট হলো, বা আমাদের দেশীয় কোনো এফেক্ট হচ্ছে। তাই মার্কেট সবসময় ভোলাটাইল থাকবেই, তার মধ্যেই আমাদেরকে ইনভেস্ট করে যেতে হবে। কারণগুলো দেখি যে কী কারণে হয়। তো এই কারণকে যদি আমরা ভাগ করি সেই ইভেন্টগুলোকে, তাহলে দুভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে যেটা আমাদের হাতে কন্ট্রোলে রয়েছে, অর্থাৎ কন্ট্রোলেবল ইভেন্ট। আর একটা হচ্ছে আনকন্ট্রোলেবল ইভেন্ট, অর্থাৎ যেটা আমাদের কোনো হাতে নেই। আমার হাতে রয়েছে টাইম, আমার ইনভেস্টমেন্টের সময়কে আমি বাড়াতে কমাতে পারি। আবার অ্যামাউন্ট, অর্থাৎ আমি যেটা ইনভেস্টমেন্ট করছি সেটা আমি বাড়াতে পারি বছর বছর। আবার মনে হলো কোনো সময় আমি কমাতেও পারি। এটা আমার হাতে রয়েছে। আর কি হাতে রয়েছে? আর রয়েছে যে আমার ধৈর্য ধরার ক্ষমতা। মার্কেট যখন ভোলাটাইল হচ্ছে, নেমে যাচ্ছে, তখন আমি ধৈর্য ধরে বসে আছি মার্কেটে। অতিরিক্ত লোভ করা যাবে না। আর কি, আমার ভয়টাকে সংযত করতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমার নিজের হাতে, মানে কন্ট্রোলেবল ইভেন্ট। আনকন্ট্রোলেবল ইভেন্ট অর্থাৎ ভারত পাক যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এছাড়া আরও অনেক জিও পলিটিক্যাল ইভেন্টসগুলো। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, অথবা করোনা ভাইরাস বা ওই জাতীয় ভাইরাস দ্বারা আক্রমণ, যা আমাদের শেয়ার মার্কেটে প্রভাব বিস্তার করতে পারে। আবার দেখা যায় গ্লোবাল রিসেশন, অর্থাৎ বিশ্ববাজারে মন্দা, এর প্রভাবও মার্কেটের উপর পড়ে। এছাড়া রেট অফ রিটার্ন, কোন ফান্ড হাউসের ভালো হবে এবং কোন ফান্ড হাউসের কম হবে, কোন ফান্ডটা ভালো রিটার্ন দেবে, এটা ভবিষ্যতই বলবে। তাই এটা ভবিষ্যতের হাতেই ছেড়ে দিতে হবে। তাই এইগুলো হচ্ছে আনকন্ট্রোলেবল ইভেন্ট। তো এগুলো নিয়ে আমাদের ভাবার কোনো দরকারই নেই। আমরা শুধু কি ভাববো যে আমি কতটা টাইম দিতে পারছি, কত টাকা আমি ইনভেস্ট করতে পারছি। এবার দেখে নেওয়া যাক যে বড় বড় যে ডাউনফলগুলো হয়েছিল তার রিকভারি আমরা মোটামুটি কতদিনে করতে পেরেছিলাম। ইন্ডিয়ান মার্কেট মোটামুটি কতদিনে রিকভারি করেছিল। 1997 সালে দেখা গেছে যে 20% মার্কেট ফল করেছিল, এবং সেটা রিকভারি হতে মাত্র 78 দিন সময় লেগেছিল। আবার সেই 97-98-এর সময় মার্কেট ফল করেছিল প্রায় 38%, সেটা রিকভারি হতে সময় লেগেছিল 224 দিন। আবার 2001-এর সময় মার্কেট ফল করেছিল 53%, সেটা রিকভারি হতে সময় লেগেছিল 826 দিন। আবার মার্কেট ফল করেছিল 2004-এ, সেই সময় 35% মার্কেট ফল করেছিল, রিকভারি হতে সময় লেগেছিল 212 দিন। আবার 2006-এ সেই সময় 31% মার্কেট ফল করেছিল, রিকভারিতে সময় লেগেছিল 138 দিন। আবার 2008-এ এই সময় 64% মার্কেট ক্র্যাশ করেছিল, সবচেয়ে বড় মার্কেট ক্র্যাশ করেছিল এই সময় একটা, এবং সেটা রিকভারি হতে প্রচুর টাইম লেগেছিল 1869 দিন, প্রায় 5 বছর। প্যারালালভাবে 5 বছর সেই মার্কেট চলেছিল এবং সেটা রিকভারি হতে অনেক দিন টাইম লেগেছিল। আবার 2016 সালে মার্কেট ফল করেছিল 25% এবং রিকভারি হয়েছিল প্রায় 380 দিনে। আর কোভিডের সময় 20 সালে মার্কেট ফল করেছিল 39% কি 40%, সেই সময় তারপরে খুব দ্রুত 230 দিনে মাত্র রিকভারি হয়েছিল। তাই এটা কারো হাতে নেই যে মার্কেট কতটা নামবে এবং কতদিনে সেটা বটম হবে, আবার সেটা রিকভারি হবে, এটা কারো হাতে নেই। তাই এই জিনিসগুলো নিয়ে আমাদের ভাবার কোনো দরকারই নেই। মার্কেট চলবে তার মতো, ইনভেস্টমেন্ট চলবে আমাদের মতন। তাই ভারতের ইতিহাস যদি দেখা যায়, যুদ্ধ হোক, ভাইরাস অ্যাটাক হোক, অর্থনৈতিক মন্দা হোক, বিভিন্ন রকমের স্ক্যাম হোক, যাই হোক না কেন, মার্কেট সাময়িকভাবে নামতে পারে, কিন্তু সেটা আবার গ্রোথ আসবে মার্কেটে, আবার মার্কেট উপর দিকে উঠবে। তো ভারতের অর্থনীতি বর্তমানে 4th পজিশনে এসেছে, এবং আমাদের টার্গেট করা হচ্ছে যে 2028-এর মধ্যে আমরা 3rd-এ গিয়ে পৌঁছাবো। বর্তমানে আমরা জাপানের অর্থনীতির থেকে এগিয়ে গেছি, অর্থাৎ আমাদের 4
ট্রিলিয়ন ডলারে আমাদের এখন অর্থনীতি চলছে। এবং তার উপরে রয়েছে জার্মানি 4.74, অর্থাৎ কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে যে 2028 3 বছরের মধ্যে আমরা এই জার্মানিকেও পিছিয়ে ফেলে উপরে উঠে যাব 3 নম্বরে। কিন্তু চায়না রয়েছে 19.23 আর আমেরিকা রয়েছে 30.51। তাহলে দুটো বড় জায়ান্ট কান্ট্রি ইউনাইটেড স্টেটস এবং চায়না আমাদের থেকে অনেক এগিয়ে আছে। যদিও গেলে আমাদের অর্থনীতিকে প্রচুর বুস্ট হতে হবে, আমাদের অর্থনীতি নিশ্চয়ই আরও ভালো এগিয়ে যাবে। তো সেই আশাতেই আমরা কিন্তু ইনভেস্টমেন্ট কখনোই ভাববো না যে স্টপ করে দেবো, যে পরিস্থিতি আসুক না কেন, বরং তার উল্টোটা করব। সেই সময় আমরা খারাপ পরিস্থিতিতে ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেব। কারণ কি, আমাদের অর্থনীতিতে গ্রোথ রয়েছে। ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে এমার্জিং মার্কেট এবং এখানে সবচেয়ে বড় এমার্জিং মার্কেট হচ্ছে ইন্ডিয়ান মার্কেট। আর আমেরিকা, চায়না, জার্মানি, জাপান এগুলো হচ্ছে সব ডেভেলপ কান্ট্রি, মানে এখানে ডেভেলপিংটা হয়ে গেছে। আর ইন্ডিয়াতে সেই ডেভেলপিংটা বাকি রয়েছে, যে প্রচুর কোম্পানি রয়েছে, ছোট ছোট কোম্পানি, তাই সেগুলোকে ডেভেলপ করার অনেক জায়গা রয়েছে। তাই এমার্জিং মার্কেটে যে গ্রোথটা রয়েছে সেটা ইন্ডিয়ান ইকোনমিতে খুব ভালোভাবে আগামী 20, 25, 30 বছর আমরা পেতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করছি, তাই আমাদের মার্কেট নিয়ে টেনশন হওয়ার কোনো কারণ নেই। যেহেতু আমরা কোনো ট্রেডার নই, ট্রেডার হলে আমরা কী হতো, প্রতিদিন আমাদেরকে মার্কেটটা ওয়াচ করতে হতো, 3-4 ঘন্টা ধরে আমাদের পরিশ্রম করতে হতো এবং সেই হিসাবে আমাদের শেয়ার চুজ করতে হতো, বাই সেল করতে হতো। আমাদের সেই টাইমটা নেই। যে যা নিজস্ব কাজ করছি এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে যাচ্ছি। ফির যদি ডেটা দেখি, সেই ডেটাতেও বর্তমানে 26,000 কোটি টাকার উপরে পার মান্থ ইনভেস্টমেন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ডে থ্রু এসআইপি। আগে ভাবাই যেত না। বর্তমানে প্রচুর মানুষ ইনভেস্টমেন্ট করছে এবং আগামীতে আশা করা যায় এই ইনভেস্টমেন্টের পরিমাণ আরও অনেক অনেক হবে। এবার দেখা যাক একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। হোয়েন শেয়ার মার্কেট ট্রেন্ডস ডাউনওয়ার্ড, অর্থাৎ শেয়ার মার্কেট যখন নিচের দিকে নামছে, মান্থলি এসআইপি চলছে 1,000 টাকার। তো সেই 1,000 টাকা এসআইপি যদি চলে, তখন প্রথম মাসে হচ্ছে 100 টাকা ধরলাম তার এনএভি আছে, সেই ফান্ডের এনএভি চলছে 100 টাকা। তাহলে 1000কে যদি 100 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি ইউনিট পেলাম প্রথম মাসে 10 টাকা। পরের মাসে দেখা গেলো মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, অর্থাৎ নিচের দিকে নামছে, তখন তাহলে এনএভিটাও নেমে যাবে। এনএভিটা হলো 90 টাকা। সেই ক্ষেত্রে আমার ইউনিট দাঁড়ালো 11.11। আবার মার্কেট নেমে যাচ্ছে, আরও দেখা গেল 70-এ চলে আসলো এনএভিটা, তখন আমার ইউনিট কিন্তু আরও বেড়ে গেল 14.29। আরও নেমে যাচ্ছে মার্কেট, 100-এর এনএভি চলে আসলো 50-এ, অর্থাৎ অর্ধেক হয়ে গেল, 20 ইউনিট পেয়ে গেলাম। এইভাবে যদি দেখা যায়, তাহলে এই 4 মাসে আমার ইউনিট হলো 55.40, অর্থাৎ 55 ইউনিট আমার হয়ে গেল। এবার যদি দেখি ঠিক তার উল্টোটা, এবার দেখা যাচ্ছে হোয়েন মার্কেট ট্রেন্ডস আপওয়ার্ড, তখন ওই সেই একইভাবে 1,000 টাকা আমি ইনভেস্ট করছি এবং তখন এনএভি হচ্ছে প্রথম মাসে 100 টাকা ছিল, তাহলে আমি 10 ইউনিট পেলাম। পরের মাসে মার্কেট যেহেতু আপ হলো, তাহলে আমার এনএভিটাও বেড়ে গেল, ফান্ডের 110 হলো এবং তখন আমি 9 ইউনিট পেলাম। আবার মার্কেট আপ হলো, তখন এনএভিটা বেড়ে 130 হলো, আমি ইউনিট পেলাম 7.69। আবার মার্কেট বেড়ে গেল, 150 হলো এনএভিটা এবং আমি ইউনিট পেলাম 6.67। তাহলে আমার টোটাল ইউনিট দাঁড়াচ্ছে 33.45, অর্থাৎ 33। কিন্তু আমি আগে পেয়েছিলাম কত? আগে পেয়েছিলাম আমি 55, এখন পেলাম 33। তাহলে ইউনিটটা আমার কমে যাচ্ছে আস্তে আস্তে। এবং লাস্টে কী হয়, লাস্টে যখন আমার ইনভেস্টমেন্ট গ্রো করতে থাকে, আমার ওই ইউনিটগুলো বাড়তে 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 যত হলো লাস্টে গিয়ে, সেই ইউনিট ইনটু এনএভি যত থাকে তাকে ইউনিট দিয়ে গুণ করে যে টোটাল অ্যামাউন্ট হয়, সেটা আমার রিটার্ন হয়। তাহলে কী হলো, মার্কেট যখন পড়বে সেই সময় কিন্তু আমি ইউনিটটা বেশি পাবো। এই উদাহরণ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। তাহলে মার্কেট পড়ে গেলে আমরা ভয় পেয়ে বেরিয়ে যাব না। এইভাবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে যেমন আলোচনা করছি, এর পরের ভিডিওগুলোতে আমি লামসাম নিয়ে আলোচনা করব, ডাইরেক্ট প্ল্যান, রেগুলার প্ল্যান নিয়ে আলোচনা করব।
এবং আপনাদের যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তাই যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই এটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করবেন এবং লাইক ও শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তাই নমস্কার, আজকের মতন এখানেই শেষ করছি।